মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাকে কোট করেই কিন্তু নাহিদ ইসলামের সেই স্ট্যাটাসে যেটি আমরা তিনি যেটি বলেছেন যে ১/১১ দিকে তিনি ইঙ্গিত করেছেন, সেই জায়গায় মির্জা ফখরুল আসলে কী বলেছেন? তিনি বলেছেন যে এই সরকার যদি নিরপেক্ষ থাকতে না পারে নির্বাচনকালীন সময়ে, বা তাদের কাছে যদি মনে হয়, সেক্ষেত্রে নিরপেক্ষ সরকারের দাবি তিনি জানিয়েছেন। যদি তাদের মনে হয় যে এই সরকার কোনোভাবে নিরপেক্ষ থাকতে পারবে না, সেটি হয়তো সময় বলে দিবে যে তারা আসলে কেমন ভূমিকা পালন করবে। তবে বিগত দিনের এই সরকারের ভূমিকা একেবারেই মানে প্রশ্নবিদ্ধ, এবং তারা অনেকখানি দায়িত্বশীল জায়গায় থেকে ব্যর্থ বলে আমরা দেখেছি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। একই সাথে নাহিদ ইসলাম যে এই বিষয়টি বললেন যে ১/১১ দিকে ঠেলছে, বিষয়টি এমনও তো হতে পারে যে এই যে নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা এই সরকারের দায়িত্বশীল জায়গায় রয়েছেন, উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, তারাও তো নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য নির্বাচনকে বিলম্বিত করতে পারেন, এবং কোনো একটি নির্দিষ্ট গ্রুপকে আসলে ক্ষমতায় আনার জন্য কিংবা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য তারাই তাদের ক্ষমতাকে বিলম্বিত করতে পারেন বলে আমরাও আশঙ্কা করছি। সুতরাং তিনি যেমন ১/১১ আশঙ্কা করছেন, আমরা তাদেরকেও ১/১১ দিকে তারা নিজেরাও নিয়ে যেতে পারেন বলে আমরা নিজেরাও তেমনটি আশঙ্কা করছি। যে রাজনৈতিকভাবে পাল্টাপাল্টির যে অবস্থান বিগত দিনগুলো আমরা দেখেছিলাম, আমরা ভেবেছিলাম ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনৈতিক যে বন্দোবস্ত আমরা চেয়েছিলাম, এবং ইতিবাচক রাজনীতির ধারা বিনির্মাণের লক্ষ্যে আমরা যেভাবে এই যে প্রায় ১৫০০-এর অধিক ছাত্র জনতা যে শহীদ হলো, আসলে সত্যিকার অর্থে আমরা সেই জায়গায় অনেকখানি ব্যর্থ বলে আমার কাছে মনে হয়। ৭২-এর সংবিধান নানানভাবে বিতর্কিত, এবং এটি বিগত বছরগুলোতে শুধুমাত্র একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এই সংবিধানকে একাধিকবার নিজেদের স্বার্থে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে একাধিকবার কিন্তু এটিকে সংস্কার করা হয়েছে। এখানে নানান সংস্কার অত্যন্ত জরুরি বলে আমিও মনে করছি, কিন্তু যে যৌক্তিক সংস্কারগুলো দরকার, সেই যৌক্তিক সংস্কারগুলোর কতটুকু এই যে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবেন, সেই জায়গায় কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। কারণ যেহেতু এই সরকার হয়তো একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, কিন্তু এটি আসলে একটি নির্বাচিত সরকার নয়। সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সরকার ক্ষমতায় আসেনি। হয়তো একটি প্রেক্ষাপটে এই সরকারকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে একটি সাময়িক সময়ের জন্য যৌক্তিক কিছু সংস্কার করার লক্ষ্যে। পুরোপুরি এই সংবিধানকে যদি ছুঁড়ে ফেলতে হয়, তাহলে আমার মনে হয় যে আসলে একটি নির্বাচিত সরকার লাগবে, এবং সেখানে জনগণের অবশ্যই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে। মুক্তিযোদ্ধারা এই জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তারা আমাদের জন্য এই যে আজকে যে বাংলাদেশে আমরা কথা বলছি, সেই বাংলাদেশে কথা বলার মতো একটি স্বাধীন রাষ্ট্র তারা আমাদেরকে উপহার দিয়েছেন। তাই ইতিহাসের পাতায় তারা স্বর্ণাক্ষরে লেখা থাকবেন, এবং আমরা তাদেরকে আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করব। কিন্তু এই যে তাদেরকে আমরা যে শ্রদ্ধার জায়গায় রাখছি, তারা কোটার মাধ্যমে আমি মনে করছি যে মুক্তিযোদ্ধাদেরকে এক প্রকার অপমান করা হচ্ছে। কারণ এই কোটার মাধ্যমে তাদেরকে সংকুচিত করা হচ্ছে, তাদের সম্মানকে বরং একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই জায়গাতে এই যে কোটার মাধ্যমে যে বৈষম্য বিগত দিনে সৃষ্টি করা হয়েছে, যার ফলেই কিন্তু আসলে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের সৃষ্টি, এবং এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এসেও আসলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোনো কোটা থাকবে, এবং সেটি আমাদেরকে দেখতে হবে। বিশেষ করে এই সরকারের আমলে এটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার। এখনও বিভিন্ন চাকরি ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজগুলোতে ভর্তির জায়গাগুলোতে যদি এখনও কোটা বিদ্যমান থাকে, তাহলে বোঝা যায় যে এই সরকার আসলে কতটুকু দায়িত্বশীল আচরণ করছে, কিংবা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। বরং আমি মনে করি এখনও কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা কোনো নিয়োগ পরীক্ষায় যদি কোটা বিদ্যমান থাকে, এটির মাধ্যমে আসলে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদেরকে অপমান করা হচ্ছে।